বাস ট্রেন অনেক হলো, আকাশপথটা কেন বাকি থাকবে। চললাম দমদম এয়ারপোর্টের দিকে। সোজা যাচ্ছি কলকাতা থেকে গৌহাটি। থাম্বনেল দেখে বুঝেই গেছো আমাদের গন্তব্য হলো অরুণাচল। এয়ারপোর্টের বাইরেই এই কিয়সের সামনে গভর্নমেন্ট আইডি কার্ড এবং প্লেনের টিকিট দেখালে মিলবে এরকম একটা ছোট্ট পার্চি। ডিজি যাত্রা অ্যাপটাকে যদি মোবাইলে অ্যাক্টিভেট করে নাও তাহলে এই কয়েকটা কিউকে ইজিলি অ্যাভয়েড করা যায়। ইন্ডিগো ফ্লাইটের বোর্ডিং পাসের একটা লম্বা কিউতে দাঁড়িয়ে বোর্ডিং পাস তো পেলাম, কিন্তু তারপরেও চললো আরও এক প্রস্ত চেকিং। মনিটরে ফ্লাইটের নাম দেখা মাত্র চলে যাবে সংলগ্ন গেটে। আমার মতো শপিং করতে ঢুকলে কিন্তু কপালে দুঃখ আছে। গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি দমদম এয়ারপোর্টে। গন্তব্য হচ্ছে গৌহাটি এয়ারপোর্ট। তারপর জানোই কোথায় যাব। পুরো জার্নিটা তোমরা আমার সাথে থাকবে, আর খুব তাড়াতাড়ি আমরা হয়ে যাব 200 সাবস্ক্রাইবার। জানি নাম্বারটা খুবই ছোট, তাও আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আস্তে আস্তে আমরা সংখ্যায় বাড়ছি। সঙ্গে থাকো। এই ফ্লাইটে করে সোজা বেরিয়ে যাব। ঘুরতে যেতে সবসময় খুব ভালো লাগে, আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে তো আরও ভালো লাগে। প্লেন ছেড়ে দিল ঠিক 7:25। আকাশের ওপর থেকে তিলোত্তমা কলকাতার ক্ষুদ্র সংস্করণ দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। আকাশ মেঘলা থাকায় শহরটাকে বেশ ঝাপসা দেখাচ্ছিল। গত কয়েকদিন ধরে কলকাতায় বেশ বৃষ্টিপাত চলছিল। এই ঝাপসা মেঘে স্তর কাটিয়ে প্লেনটি উঠে গেল আরো অনেক উপরে। ফ্লাইটটা বাংলাদেশের রাজশাহীর উপর দিয়ে উড়ে যাবে, এরকমই অ্যানাউন্স করা হলো। চিকেন জংলি স্যান্ডউইচে জংলিটা ঠিক কি ছিল বুঝতে পারলাম না, তবে জংলি চিকেনের এই স্যান্ডউইচটি খেতে কিন্তু দারুণ ছিল। মাঝ আকাশে নামিয়ে না দেওয়ার জন্য প্লেনটিকে শত কোটি প্রণাম করে আমি এগিয়ে চললাম গৌহাটি এয়ারপোর্টের দিকে। মাত্র 1 ঘন্টা 20 মিনিটের জার্নিতে পৌঁছে গেলাম কলকাতা থেকে গৌহাটি। গৌহাটি এয়ারপোর্ট ইমান ধুনিয়া, একটু এসএমএস বলে নিলাম। তোমরা যদি A1 টার্মিনাল দিয়ে বেরো তাহলে সামনেই দেখতে পাবে প্রিপেড ট্যাক্সি এবং বাসের সার্ভিস। এয়ারপোর্টকে টাটা বাই বাই বলতেই দেখতে পেলাম দাঁড়িয়ে আছে গন্ডার, বাইসন, হাতি। এরা অবশ্য জ্যান্ত হলে আমাদের খবর ছিল। পল্টন বাজারে হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে তারপর অটো ধরে পৌঁছে গেলাম ক্রুজ রাইডের জন্য। চলে এসেছি আলফ্রেস্কো গ্র্যান্ডে। এটি একটি ক্রুজ সার্ভিস। এখানে টিকিট কাউন্টার থেকে ডাইরেক্টলি টিকিট কাটা যায়, আবার অনলাইন থেকেও টিকিট কাটা যায়। আমি তোমাদের সাজেস্ট করব অনলাইন থেকে টিকিট কেটে আসতে। এখানে মূলত 3 ধরনের ক্রুজ সার্ভিস পাওয়া যায়: সানসেট ক্রুজ, সানডাউন ক্রুজ এবং ডিনার ক্রুজ। সানসেট ক্রুজের রিপোর্টিং টাইম 4:30 আর ক্রুজ টাইম 5টা থেকে 6টা। আমি এই সানসেট ক্রুজটাতেই গেছিলাম। টিকিট চেক করিয়ে উঠে গেলাম লোয়ার ডেকে। কেবিন ক্রুরা বেশ হেল্পফুল ছিলেন। আপার ডেকে প্লেস খুব কম, তাই ওখানে টিকিট পাওয়ার চান্স খুব কম থাকে। লোয়ার ডেকে টিকিট পেতে গেলেও একদিন আগে থেকে বুক করলে ভালো হয়। লোয়ার ডেকে রয়েছে একটি মিনি বার। চা, কফি বা অ্যালকোহলিক বেভারেজের সাথে ছোটখাটো স্ন্যাক্স চলতেই পারে। এটি হলো সম্প্রতি গৌহাটিতে গড়ে ওঠা আরেকটি আকর্ষণ, রোপওয়ে। এই রোপওয়ে থেকেও সানসেট ভিউ এনজয় করা যায়। লাইভ মিউজিক এনজয় করতে করতে ক্রুজ ছেড়ে দিল। ক্রুজ এগিয়ে চলল উমানন্দ মন্দিরের পাশ দিয়ে। ব্রহ্মপুত্র নদের মাঝখানে মাজুলি দ্বীপের মধ্যে রয়েছে উমানন্দ মন্দির। প্রত্যেক সতীপীঠের পাশে একটি করে মহাদেবের মন্দির রয়েছে। জায়গা বিশেষে
ওনাদের নামও আলাদা রকমের হয়। এখানে মা কামাখ্যার পরিপূরক হিসেবে মহাদেবের মন্দিরটি রয়েছে মাজুলি দ্বীপের মধ্যে, যার নাম উমানন্দ। ফেরিঘাট থেকে পার হেড হিসেবে বা পুরো বোট বুক করে এই উমানন্দ মন্দিরে আসা যায়। ব্রহ্মপুত্র নদের উপরে সানসেটটা দেখতে অপূর্ব লাগছিল। সানসেট ক্রুজে লোয়ার ডেকের প্রাইস হলো 600 টাকা আর আপার ডেকের প্রাইস ছিল 750 টাকা। সানডাউন ক্রুজ যেটি এর পরে চালু হবে তারও ভাড়া সেম। ডিনার ক্রুজ যেটি রিপোর্টিং টাইম 7:30, শুরু হয় 8টা থেকে এবং চলে 9:30 অবধি। এতে ওয়েলকাম ড্রিঙ্ক, স্ন্যাক্স এবং বাফে ডিনার ইনক্লুডেড থাকে। গৌহাটিতে এলে সকালবেলা যদি কামাখ্যা দর্শন করে নেওয়া যায় তাহলে বিকেলবেলা সানসেট রোপওয়ে থেকে এনজয় করা যায় এবং সানসেটের পর যে সানডাউন ক্রুজটা হয় সেটাতে ক্রুজের মজাও নেওয়া যায়। তাহলে একদিনেই 3টে ইভেন্ট কভার করতে পারো। কামাখ্যা মন্দিরের ভিআইপি টিকিটের জন্য যে অনলাইন ওয়েবসাইটটা আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং স্ক্রিনেও দিয়ে দিলাম। ভিআইপি টিকিট কাটলেও হাতে 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে কামাখ্যা দর্শনে যাওয়া ভালো। তবে এসি ওয়েটিং রুম থাকায় এবং বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা থাকায় বয়স্ক লোকেদের অনেকটাই সুবিধা হয়। গৌহাটিতে এলে এই ক্রুজ রাইডটা অবশ্যই করবে। 600 টাকার বিনিময়ে যে মজাটা হয়েছিল সেটা একেবারে অতুলনীয় ছিল। মানে আমিও একটু হাত পা ছুড়েছিলাম সেই দিন। এমভি মানসপুত্র ক্রুজকে বিদায় জানিয়ে ফিরে এলাম সোজা হোটেলে। 1998 সালে গৌহাটি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 9 কিলোমিটার দূরে 2 একর জমি জুড়ে সাউথের তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে ভগবান ভেঙ্কটেশ্বরাজিকে উৎসর্গ করে পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির তৈরি করা হয়েছিল। পরের দিন সকাল সকাল চলে এসেছি বালাজি মন্দির দেখতে। এই আমার পেছনেই দেখতে পাচ্ছ বালাজি মন্দির রয়েছে। সাউথ ইন্ডিয়ার বালাজি টেম্পলের মতো করে এখানে বানানো হয়েছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ করা হয় না, কিন্তু এখানে ভেতরটা ভীষণ সুন্দর। সাদা রঙের মার্বেল না, প্লাস্টার অফ প্যারিস দিয়ে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে, ভীষণই সুন্দর দেখতে। আর মন্দিরে 3টে ইউনিট আছে, 3টে আলাদা আলাদা মন্দির আছে। একটাতে বালাজি পুজো করা হয় নারায়ণ রূপে, আরেকটাতে ললিতা দুর্গা রূপে পুজো করা হয় এবং 3য় নম্বরে পদ্মাবতী ওনাকে লক্ষ্মী হিসেবে পুজো করা হয়। ভেতরটা খুব সুন্দর লাগলো। পুরো মন্দিরটা ঘুরতে 8 ঘন্টার মতো সময় লাগে। মন্দিরের এক পাশে ছিল জুতো খোলার জায়গা এবং হাত ধোয়ার জায়গা এবং অন্যদিকে ছিল প্রসাদ বিতরণী কক্ষ। দেশি ঘিয়ে ভাজা লাড্ডুগুলো প্রসাদ হিসেবে আমার বেশ ভালো লেগেছিল। এরপর চলে এলাম গৌহাটি মূল শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে বশিষ্ঠ মুনির আশ্রমে। গৌহাটির পল্টন বাজার থেকে অনবরত বাস সার্ভিস আছে, যাতে মাত্র 30 মিনিটে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। এই মন্দিরটি অহোম ডাইনাস্টির লাস্ট এক্সিস্টিং মনুমেন্ট। 1764 সালে অহোম রাজা রাজেশ্বর সিংহা এই মন্দিরটি তৈরি করেন। তার সাথে 835 বিঘা জমিও উনি মন্দিরটিকে দান করেন। বশিষ্ঠ মুনি ছিলেন ভগবান রামের গুরুদেব। মনে করা হয় এই মন্দিরই ছিল ওনার আদি বাড়ি। আশ্রমের প্রায় 5 কিলোমিটার ভেতরে একটি গুহাতে বশিষ্ঠ মুনি ধ্যান করতেন বলে মনে করা হয়। আশ্রমের ভিতরে অবস্থিত এটি একটি শিব মন্দির। সন্ধ্যা, কান্তা ও ললিতা নামে 3টি নদীর মিলনস্থল হলো এই আশ্রম। এই 3টি নদী মেঘালয় থেকে এসে এখানে মিলিত হয়ে বশিষ্ঠ এবং বাহিনী নদী রূপে গৌহাটি শহরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রচলিত লোককথা অনুযায়ী এটা বলা হয় যে এই জলে ডুব দিলে একজন ব্যক্তির জীবন বৃদ্ধি পায় এবং কৃত পাপগুলি ধুয়ে যায়। গৌহাটি শহরের সাউথ ইস্ট কর্নারে গড়বাঙ্গা রিজার্ভ ফরেস্টের খুব কাছেই
বেলতলা বলে একটি জায়গায় সন্ধ্যাচল পাহাড়ের উপরে এই বশিষ্ঠ মুনির আশ্রমটি রয়েছে। আমার সাথে ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। গাড়ি ছুটে চলল ভালুকপংয়ের উদ্দেশ্যে। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।